বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক অনুষ্ঠান অঙ্গীকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবু মুশাররফ রাসেল। আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রে ভোটাধিকারই কেবল সৌন্দর্য নয়, সেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তাদের অঙ্গীকার তাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে প্রকাশ করে। আমরা বর্তমান সরকারের সেই অঙ্গীকার নিয়ে এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রামের ব্যুরো প্রধান জনাব আলমগীর নূর, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি সরকারের নির্বাচন ইশতেহার নিয়ে কথা বলতে যাই তাহলে অনেক প্রসঙ্গ থাকে, কিন্তু আমরা রিলেভেন্ট ফিল্ডে আপনারা যেদিক থেকে কাজ করেন সেই জায়গা থেকে শুরু করতে চাই। স্যার, আপনাকে দিয়ে শুরু করব, জনাব ইফতেখার মনির স্যার। আমি শুরুতে আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, আমাদের যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে সেটা নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথাবার্তা আছে। এটা কি মানসম্মত হচ্ছে নাকি হচ্ছে না? তো আমরা শুরুতে আপনাকে সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে আপনি কিভাবে দেখছেন সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার ছিল যে রাষ্ট্রকে মেরামত করা, সেখানে শিক্ষা হচ্ছে তার মূল অনুষঙ্গ। আমি মনে করি শিক্ষাকে যদি সঠিক জায়গায় দাঁড় করানো না যায়, আসলে কোনো দিন কোনো একটা রাষ্ট্রকে সঠিকভাবে তৈরি করা সম্ভব নয়। বিগত সময়ে বিগত যে 15 বৎসর শিক্ষাকে যেভাবে পরীক্ষার ফলাফল নির্ভর করে ফেলা হয়েছিল, সেটার মাধ্যমে এবারের যে এসএসসি পরীক্ষার ফলাফল, সেই 15 বৎসরের যে আমরা গ্লানিটা সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই ফলাফলের মাধ্যমে। যে শিক্ষার্থীরা পড়ালেখা না করে শুধুমাত্র পরীক্ষার ফলাফল অর্জন করবে এবং পরীক্ষার ফলাফল ভালোভাবে প্রকাশ করার মাধ্যমে সরকার এবং সরকারের যে সংস্থাগুলো ছিল তারা কৃতিত্ব অর্জন করবে, এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা গিয়েছি গত 10-15 বছর ধরে। তো সেখানে যারা পরীক্ষক ছিলেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া হতো যে কিভাবে শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে নাম্বার দেয়া যাবে। শিক্ষার্থীদের শিক্ষা অর্জন তার যোগ্যতার বিপরীতে সে যে নাম্বারটা পাওয়া উচিত, আমি যদি এভাবে বলি যে আমার শরীরে যতটুকু হাড্ডি মাংস আছে সেটা হচ্ছে আমার ওজন। একজন শিক্ষার্থীর যতটুকু শিক্ষা তার মধ্যে আছে তার ফলাফল সেটাকেই রিফ্লেক্ট করবে, কিন্তু সেটা তো হয়নি। এখন সেটা হচ্ছে এবং এটি আমাদের দেশকে এগিয়ে নিবে। একজন শিক্ষার্থীকে, একজন নাগরিককে সঠিকভাবে গড়ে তোলার জন্য এটিই একমাত্র উপজীব্য আমি মনে করি। সুতরাং এবারের এসএসসি পরীক্ষার যে ফলাফলটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি মনে করি যে এই আলোচনাটা অতিরিক্ত আলোচনা হচ্ছে, বরঞ্চ আমরা সঠিক পথে যাত্রা শুরু করেছি আমার মতে। সরকার চায় যে শিক্ষার্থীরা ভালো করুক, হ্যাঁ, সবাই ভালো পড়ালেখা করুক। তো সেটার জন্য তো পড়ালেখার যে উপকরণ, পড়ালেখার জন্য যা সামগ্রী, সেটা আগে প্রস্তুত করতে হবে। কারিকুলামটাকে সেভাবে তৈরি করতে হবে। যারা কারিকুলাম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন, শিক্ষকদেরকে প্রস্তুত করতে হবে। শিক্ষা অন্যান্য যে উপকরণগুলো আছে, প্রযুক্তির ব্যবহারের যে বিষয়গুলো আছে, সেগুলোকে সেভাবে প্রস্তুত করতে হবে। তো সরকার ইতিমধ্যে সেই প্রস্তুতি গ্রহণ করেছেন। আগামী 1 বৎসরের মধ্যে তারা এই বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের সামনে নিয়ে আসবেন। আশা করছি আমরা যে সামনে শুধুমাত্র সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল অর্জন করবে তা নয়, তাদের ফলাফলও সামনে আরও ভালো হবে। জনাব আলমগীর নূর, আপনার কাছে আমরা যে প্রথম প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটি আপনি জানেন যে গত নির্বাচনের আগে থেকে সারা বাংলাদেশে একটি আলোচনার বিষয় এবং বর্তমান সময়েও সেটা বিভিন্ন উপজেলায় দেওয়া হচ্ছে অলরেডি, এখনও কিন্তু সেটা আলোচনার মধ্যে আছে। এই ফ্যামিলি কার্ড দেওয়া, যাদের হাতে দেওয়া হচ্ছে, সরকারের উদ্দেশ্য আপনি কিভাবে দেখেন সব কিছুকে? ফ্যামিলি কার্ড বিষয়টি বিএনপি সরকারের নির্বাচন ইশতেহারের অন্যতম একটি ইস্যু। শুধু তাই না, এর আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের যেই কর্মসূচি রূপরেখা দিয়েছিল, সেটাও নির্বাচনী একটা ইশতেহার। দীর্ঘ 11 থেকে দীর্ঘ 18-20 বছর এই দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রকে মেরামত করার জন্য তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে আজকে জনসমর্থন নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার প্রথম ইস্যু ছিল, প্রথম প্রস্তাব ছিল জনগণকে যে ফ্যামিলি কার্ড। এটা আজকের বাংলাদেশে সবচেয়ে আলোচিত, আলোড়িত এবং প্রশংসিত এবং অত্যন্ত কার্যকর একটা দিক।
এটা নিয়ে আমাদের বর্তমান বিরোধী দল অনেক নানা রকম অসভ্য ভাষায় জাতীয় পর্যায়ে বক্তব্য রেখেছেন, ইভেন বলেছেন এ রাখ তোর ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড যখন পাইলট প্রকল্প এখন সারা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যারা সমালোচনা করেছিল তারাই এগুলো নেওয়ার জন্য আগে ভাগে, যেগুলো আমরা চিনি বিভিন্ন ওয়ার্ড থানায় দেখতেছি, তারাই এগুলো নেওয়ার জন্য দ্রুত লাইন ধরে আছে। দারিদ্র্য বিমোচনের হ্যাঁ, একটা দারিদ্র্য সবচেয়ে বড় বিমোচনের প্রকল্প। বর্গ। কিন্তু এটা এমন একটা ডাটাবেজের মাধ্যমে ডিজিটালাইজ করে সরকার এটাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা এই বাস্তবায়ন করার যে পরিকল্পনা নিয়েছে অত্যন্ত প্রশংসনীয়। এটা হচ্ছে একেবারে ঘরে ঘরে গিয়ে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, অত্যন্ত একেবারে খেটে খাওয়া মানুষরা যেন এই সার্ভিসটা পায়, সেজন্য এই পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ নারী, পুরুষকে নির্ধারণ করা হয় নাই, কারণ সমাজের একটা পরিবারের মূলত আক্ষরিক গার্জিয়ান কিন্তু মা, কিংবা ওই পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ মহিলা উনি। সেই কারণে এই তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি পরিবারের যে বয়োজ্যেষ্ঠ মহিলা বা মা ওনাকে নির্ধারণ করেছেন। একটা পরিবারে অনেক সদস্য থাকলে একজনেই পাবে এই কার্ডটা। হ্যাঁ, যারা আলাদাভাবে থাকে, বিভিন্ন পরিবার, যৌথ পরিবার আলাদা থাকে, সেটার ক্ষেত্রেও আবার একাধিক কার্ডের একটা ঘোষণা আছে। এই কার্ডে প্রথম যে একটা ভালো দিক সেটা হতো এখানে দুর্নীতি করার কোনো সুযোগ ছিল না। নেতৃবৃন্দরা অনেক সময় আমরা অতীতে দেখেছি বিকাশে টাকা পাঠিয়েছিল, এক চেয়ারম্যান বিকাশে প্রায় 200-300 জনের এর টাকা নিজের চেয়ারম্যানের বিকাশ নাম্বারে নিয়ে এসেছিল। এখানে সেটা সুযোগ নাই। এখানেও হচ্ছে যে খেটে খাওয়া একেবারে দুর্দিন তৃণমূল পর্যায়ে যিনি পরিবারটাকে তার যে আইডি কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা থাকবে বা তার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখানে অটো জমা বছরে 30,000 টাকা জমা হবে। এটা অন্য কেউ পাবে না। যাদের ট্রেড লাইসেন্স আছে, যাদের এসি আছে, যারা সরকারি চাকরিজীবী, বিভিন্ন ভাতা পাচ্ছে, বেতন পাচ্ছে, পেনশন পাচ্ছে, ওরা এই কার্যক্রমের মধ্যে আসবে না। অর্থাৎ সরকার গুরুত্ব দিচ্ছে একেবারে রুট লেভেলে যারা দুর্দিনের একেবারে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারাই মূলত এই বাংলাদেশের চালিকা শক্তি। তারাই এই বিভিন্ন বিশৃঙ্খলা, ধরেন তারা অভাবে থাকলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, হানাহানি, মারামারি, ছিনতাই, চুরি ডাকাতি, ঠিক ওই লেভেলটাকে সরকার চাচ্ছে স্বাবলম্বী করে একটা পর্যায়ে জাতীয় উন্নয়নের যদি একক সূচকে নিয়ে আসা যায়, তাহলে এই দেশটা ভবিষ্যতে উন্নয়ন হবে। ওনার একটা বাণী আছে, এই তৃণমূলের ক্ষমতা নয়, তৃণমূলের ক্ষমতায়ন। উনি তৃণমূল গণমানুষের ক্ষমতায়নের জন্য সারা বাংলাদেশে স্লোগান নিয়ে মাঠে নেমেছিলেন। এই স্লোগানটা এখন উনি বাস্তবায়ন করতেছে প্রধানমন্ত্রী হওয়ার পর। এটা নিঃসন্দেহে একটা যে বিএনপি সরকারের একটা উন্নয়ন পরিকল্পনার জাতীয় পর্যায়ে একটা মাইল ফলক। পর্যায়ক্রমে এটা 1,70,00,000 ফ্যামিলি কার্ড বিতরণের আগামী 4 বছরে এটা একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 1,70,00,000 পরিবারবর্গ বলতে আপনি বুঝেন, এক পরিবারে যদি 5 জন হয়, তাহলে এটা প্রকারান্তরে 7 কোটি পরিবারবর্গ, 7 কোটি বাংলাদেশের মানুষ এই সুফল ভোগ করছে। তাহলে সহজেই বোঝা যায় এর ইম্প্যাক্টটা সমাজে বা জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কত ব্যাপকভাবে সুফল বয়ে আনবে, এটা স্বাভাবিকভাবে নেবে। আমি যাচ্ছি জনাব ইফতেখার মুনীর স্যারের কাছে আবারও। স্যার, আমরা জানি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রাথমিক লেভেল, প্রথম, যার ভিত্তিটা শক্ত হলে সব কিছুই ভালো হয়। আমরা কিন্তু জানি যে এখানে অনেক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এতদিন ছিল। বর্তমান সরকার মিড ডে মিল চালু করার একটা উদ্যোগ নিয়েছে এবং সেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে নতুন করে ঢেলে সাজানো যায় সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে। আপনি কিভাবে দেখছেন সবকিছু? যেটাকে আমরা সাস্টেনেবল সিচুয়েশন বলি, সেরকম একটা পদ্ধতি আমরা প্রাথমিক শিক্ষাতে যদি নিশ্চিত করতে পারি, সেইটার লক্ষ্যে সরকার 13টি প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে মিড ডে মিল। এই যে প্রকল্পটি, এই প্রকল্পটির মাধ্যমে আমাদের শিশুদের যারা প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে দেশব্যাপী, সেখানে শহর অঞ্চল, জেলা, উপজেলা, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা, শিশুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে। তো তাদের মধ্যে অনেক শিক্ষার্থী যারা দরিদ্র জনগোষ্ঠীর অংশ, তাদেরকে শিক্ষায় আগ্রহী করার জন্য এই যে মিড ডে মিল যে প্রজেক্টটি, এটি একটি কার্যকরী ভূমিকা পালন করবে। পাশাপাশি শুধু যে তারা
শিক্ষা প্রতিষ্ঠানে গেলে পরে ক্ষুধার্ত শিশু সে খাওয়া পাবে, এটা তার একটা আগ্রহ তৈরি করার জায়গা। শুধু তাই নয়, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আয়োজনটি হবে, সেখানে পুষ্টিকর খাবার সরবরাহের যে একটা পুষ্টির চাহিদা, আমরা তো খাওয়ার আয়োজন করি, আমরা খাওয়ার আয়োজন করার ক্ষেত্রে কোন খাবারে পুষ্টিগুণ কতটুকু সেটি অনেক সময় আমরা সেটা বিবেচনায় রাখতে সক্ষম হই না বা রাখি না। তো যেহেতু রাষ্ট্রীয়ভাবে আয়োজন, দরিদ্র পরিবারগুলো স্যার টাকার অভাবেও পারে না। আর আমরা যারা বা শুধু দরিদ্র পরিবার নয়, অনেক সময় দরিদ্র নয় সচ্ছল, তারাও অনেক সময় আসলে মানে সুস্বাদু খাদ্য খেতে অভ্যস্ত, সেটা পুষ্টিকর কিনা সেই দিকে অনেক সময় নজর তারা দেয় না। এই কারণে আমরা বিভিন্ন রোগ ব্যাধিতেও কিন্তু আক্রান্ত হই। মানে আমি খেতে না পারলে যেমন বাঁচবো না, আমি খেয়েও আবার মরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে। তো এখানে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো, একদিকে শিশুদেরকে খাদ্যের মাধ্যমে খাদ্য প্রদান করা হবে, এই একটা প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে আকৃষ্ট করা। দ্বিতীয়ত হচ্ছে তাদের পুষ্টি নিশ্চিত করা। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মানবিক মূল্যবোধের যে বিষয়টা আমাদের সমাজে একবারেই আমি বলবো যে হারিয়ে যাচ্ছিল, সেটিকে ফিরিয়ে আনা। যে আমরা যেটাকে ধনী গরিব কালো সাদা সবাই একসাথে বসবো, একসাথে খাবো, একই সময়ে খাবো, একই মানের খাবার খাবো, শুধু একসাথে বসে খাবো তা না, একই মানের খাবার সবাই খাবো। তারপর আরও একটা জিনিস খেয়াল করুন, সেটি হচ্ছে শিশুরা আজকে গ্যাজেট নির্ভর, অর্থাৎ তাদেরকে মোবাইল ফোন হাতে দিলে পরে সে খাবে, আদারওয়াইজ সে খাবে না। কিন্তু আপনি যখন তাকে স্কুলে তার বন্ধুদের সাথে একসাথে বসিয়ে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু তার এইসব জিনিস মাথায় আসবে না, সে খেলতে খেলতে খাবে, গল্প করতে করতে খাবে। এবং এই যে খাওয়াটা, এই খাওয়াটার মাঝে একটা আনন্দ আছে। এই খাওয়াটা গ্রহণ করার পরে যে শরীরে এই খাওয়াটার জন্য যে তার যে সক্রিয়তা, সেটা খুব ভালোভাবে আসবে। সুতরাং এখানে একদিকে খাদ্য প্রদান করার মাধ্যমে আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে কোনো না কোনো একটা প্রক্রিয়ায় আমাদের শিক্ষার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বাস্থ্যের যে উন্নয়ন, পুষ্টিকর খাবার প্রদানের মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে আমাদের সাম্যতা, যে সমাজে একটা সাম্যতা সৃষ্টি করা। সে আমি অর্থনৈতিকভাবে অনগ্রসর হতে পারি, কেউ একজন অগ্রসর হতে পারে, কিন্তু এই জায়গায় আমরা সবাই এক। এই যে মানসিকতাটা বাচ্চাদের মধ্যে তৈরি হবে, সেটাই কিন্তু দীর্ঘকাল তার মধ্যে থাকবে। সেটার মাধ্যমে আমরা পরবর্তীতে যে আমাদের একটা আইসোলেটেড পরিবেশ তৈরি হয়। এবং এখন দেখুন অনেক ছেলে মেয়ে ইউনিভার্সিটি বা তার আগে পড়ে, তারা খুব আইসোলেটেড জীবনযাপন করে, তার সঙ্গী হচ্ছে একটা মোবাইল, তার সঙ্গী হচ্ছে পরবর্তীতে তারা কিন্তু এডিক্টেড হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই যে তারা আসলে সবাই মিলে মিশে সেই জায়গাটা থেকে আমরা একরকমের বের হয়ে গেছি। তারপরে আর নৈতিক শিক্ষা তো আমাদের হারিয়ে গেছে। নৈতিক শিক্ষা আমাদেরকে এমন একটা ব্যবস্থার মধ্য দিয়ে বিগত বেশ কয়েক বছর যেতে হয়েছে, সেখানে মানুষের নীতি নৈতিকতা একেবারে হারিয়ে গিয়েছে। তো সেই জায়গাগুলো আমি মনে করি এর মাধ্যমে খুব ভালোভাবে তৈরি হবে। স্যার, আরেকটি সাপ্লিমেন্টারি প্রশ্ন যদি আমি করি, সেটা হচ্ছে যে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং তাদের বেতন, তাদের দাবি দেওয়া পূরণের ক্ষেত্রেও এই সরকার কিন্তু অনেক পদক্ষেপ কিভাবে দেখেন? অবশ্যই, কারণ আপনি যেমন আমি সরকারের অঙ্গীকার দেখেছি এবং সরকার বারবার সেটিকে বলার চেষ্টা করছেন সরকারের পক্ষ থেকে, যে মেধাবীদেরকে শিক্ষকতায় কিভাবে আনা যায়। তো মেধাবীদেরকে শিক্ষকতায় আনতে গেলে সরকারের পরিকল্পনার যে বাজেট, যেটা সেই বাজেটে সে গুরুত্ব দিতে হবে। তো সরকার দেয়া সেটা শুরু করেছেন, সরকার শিক্ষাতে বাজেটের পরিমাণ বাড়িয়েছেন এবং শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া, যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া, এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই যে বৈষম্য বিরোধী যে একটা কথা এসছে, বৈষম্য থাকবে না, সরকারের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সারা দেশের সবাই একই রকম শিক্ষা পাবে, একই পরিবেশে শিক্ষা গ্রহণ করবে। এবং খেয়াল করুন, আজকে প্রথম যে আলোচনাটা আমরা করেছিলাম, এসএসসি পরীক্ষাটা একই প্রশ্নে সারা দেশে পরীক্ষা হবে। তাহলে আমরা সরকার সারা দেশকে একটা ইউনিট মনে করবে, যে সে যেই অঞ্চলেরই নাগরিক হোক না কেন, সে আমার বাংলাদেশের নাগরিক। আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, শিক্ষার বাইরে আমরা যদি জাতিকে সুস্থ সবলভাবে গড়ে তুলতে চাই, তাহলে ক্রীড়া ব্যবস্থা, যেটা খেলাধুলা, সেটাকে সরকার খুবই গুরুত্ব দিচ্ছে এবং সরকার বলছে যে ক্রীড়াকে পেশা এবং জীবিকার অংশ হিসেবে গড়ে তোলা হবে। সেজন্য তারা অনেকগুলো উদ্যোগ নিয়েছে, নির্বাচনী ইস্তেহারেও সেসব কথা বলা আছে। আপনি সার্বিক বিষয়টা কিভাবে দেখেন? আসলে ক্রীড়া বিষয়টা যুগ যুগ ধরে অত্যন্ত উন্নত, এই উচ্চাঙ্গের একটা বিষয়, যেটা আমরা গত 20 বছর ভুলে গিয়েছিলাম। ক্রীড়া জিনিসটা ভুলে গিয়ে কিশোর, তরুণ, যুব সমাজ
লেগে গেল কি অপরাজনীতি। স্কুলের মধ্যে কিশোর গ্যাং তৈরি হলো, ক্লাস 5 থেকে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে ওর যেই সময়টা এই আমরা ক্রীড়ার মধ্যে ব্যয় করতাম, ফুটবল, ক্রিকেট, অন্যান্য বন্ধুবান্ধবের সাথে একটা গেট টুগেদার করা, এই ক্লাসের ফাঁকে ফাঁকে, ওইটা চলে গিয়ে শারীরিক এবং মানসিক বিকাশের সময়টাকে, জি ওই সময়টাতে রাজনীতি ক্লাস 5 থেকে ঢুকে দিল রাজনীতির মাধ্যমে ওরা হয়ে গেল কিশোর গ্যাং। তারপর ধরলো ওরা মোবাইলে জুয়া। এটা একটা পার্শ্ববর্তী দেশের ডিকটেশন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারলে, ক্রীড়াকে ধ্বংস করে দিতে পারলে ওই জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। শিক্ষাকে তো ধ্বংস করেই দিছে গত 18 বছর, তার সাথে সাথে ক্রীড়াকেও ধ্বংস করে দিছে। আপনি দেখেন যে ক্রীড়া মাঠগুলো হয়, যেগুলো মাঠগুলো হয় পরিত্যক্ত জায়গায় বা খাস জমিতে, তৎকালীন আমলে গত 18 বছর আমরা দেখেছি পতিত স্বৈরাচারের দোসররা এমপি মন্ত্রীরা সমস্ত খাস জমি নিজেরা দখল নিয়ে ফেলেছিল। কোটায় মাঠ হওয়ার মতো কোনো জায়গায় রাখে নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং পরিকল্পনা অলরেডি বাস্তবায়নের দিন চট্টগ্রামের মেয়র মহোদয়ও চট্টগ্রামে অনেকগুলো স্টেডিয়াম, প্রতিটা ওয়ার্ডে একটা, এবং সরকারের ঘোষণা মতে প্রতিটা জেলায় একটা জাতীয় মানের স্টেডিয়াম তৈরি করে। এটা অনেক প্রশংসার যোগ্য এবং অনেক পজিটিভ। ক্রীড়াটা শুধু বিনোদনের বিষয় না, এই যে সরকার যথার্থ বলেছেন এটাকে পেশা হিসাবে এবং জীবিকার অংশ, এটা অত্যন্ত যৌক্তিক। আমাদের দেশটা হলো যে 20 কোটি মানুষের জনগণ দায়গ্রস্ত, যে সেটা এই দেশের মানুষ শুধু লেখাপড়া করে চাকরির কর্মসংস্থান হবে না, শুধু বিদেশে শ্রম পাচার করলেই কর্মসংস্থান হবে না, এই দায় পোষানো যাবে না। 20 কোটি মানুষ মেনটেনেন্স করা কোনো সরকারের পক্ষেই সম্ভব না যদি না সঠিক জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করে। তাই পড়ালেখার পাশাপাশি সরকার উদ্যোগ নিয়েছে এখন ক্রীড়াটাকে, যারা ক্রীড়া প্রেমী, ক্রীড়া মোদী, তাদেরকে সারা বাংলাদেশ থেকে খুঁজে সংগ্রহ করে আইনে এদেরকে স্বাবলম্বী করে, শুধু স্বাবলম্বী করার মধ্যে সীমাবদ্ধ নাই, এদের কেরিয়ার কী হবে, ভবিষ্যৎ কেরিয়ার কী হবে, এটা দুইটাকে সমন্বয় করার চেষ্টা করতেছে। সাথে সাথে সনদ, প্রশিক্ষণ, ভালো কোচ রেখে এবং এদেরকে এই অবসর পরবর্তী পুনর্বাসনেরও সরকার একটা উদ্যোগ নিয়েছে এবং এই ক্রীড়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার একটা সুযোগ রয়েছে। বাংলাদেশকে, এই যে বাংলাদেশের মেইন অর্থকরী সেক্টর গার্মেন্টস, কৃষি, এই ক্রীড়াকেও একটা এই লেভেলে আনা যায় যদি চেষ্টা করা যায়। ক্রীড়াকে আন্তর্জাতিক মানের একটা জাতীয় পর্যায়ের অন্যতম অর্থকরী সেক্টর হিসেবে রূপান্তর করা যায়। যেভাবে বর্তমান সরকার এগুচ্ছে ক্রীড়াকে নিয়ে, আশা করি ইনশাল্লাহ জনগণ যদি সঠিক পরামর্শ দেয়, গণমাধ্যম যদি সঠিক পরামর্শ দেয়, যারা স্টেক হোল্ডার আছে সরকারকে যদি সঠিক পরামর্শ দেয়, ইনশাল্লাহ ক্রীড়া শুধু বিনোদন না, এটা উন্নয়নের এবং এটা মানব সম্পদে রূপান্তরিত করার এই বিশাল অঙ্কের এই যে জনগণকে, এটা কোনো কঠিন কাজ না। ইনশাল্লাহ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেটা যথার্থভাবে, আন্তরিকভাবে প্রক্রিয়াধীন বাস্তবায়ন করে যাচ্ছে সে প্রকল্প। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আলমগীর নূর, খুব চমৎকার করে বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি স্যার, আমরা খুব ছোটোখাটোভাবে উত্তর নিয়ে শেষ করব। দুজনকে দুটি প্রশ্ন করব। আপনাকে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে কারিগরি শিক্ষা। আমরা শিক্ষা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু কারিগরি শিক্ষাটা একেবারে, যেমন এইবারে যারা কৃতকার্য হতে পারেনি তারাও তো আমাদের মানব সম্পদের অংশ, তারা কি করবে? তারা কি কারিগরি শিক্ষায় যাবে? আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থাকে কি করতে পারে? আমাদের 18 কোটি মানুষ বা প্রকারান্তরে 20 কোটি বলা হচ্ছে, এই মানুষ আমাদের জন্য বোঝা নয়। তিনি তো বললেন এটা আসলে আমাদের সম্পদ। যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শুধুমাত্র তত্ত্বীয় শিক্ষার মধ্যে ব্যস্ত না রেখে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তুলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটি মানুষ একটি সম্পদে রূপান্তরিত হবে। আর কারিগরি শিক্ষায় আমাদের এসএসসি পরীক্ষায় তারা ফলাফলে তারা ভালো করতে পারেনি, ফেল করেছে, কোনো সমস্যা নেই। তার তো একটা যদি প্রশিক্ষণ থাকে, সেই প্রশিক্ষণের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে, একই সাথে আমার দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। এবং সেটি শুধুমাত্র দেশে বসে থেকে করবে তা নয়, সে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় গিয়ে তার ওই কারিগরি শিক্ষার দক্ষতার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করতে পারবে, আমার দেশে রেমিটেন্স আসবে। আমি কারিগরি শিক্ষার জন্য সরকার যে চিন্তাভাবনা করছে, ইতিমধ্যে বেশ কিছু তারা সিদ্ধান্ত নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি এর মাধ্যমে আমার এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী অদূর ভবিষ্যতে জনসম্পদে রূপান্তরিত হবে। আলমগীর নূর, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আমরা একেবারে সংক্ষেপে উত্তর চাই। সেটি হচ্ছে যে আপনি একজন গণমাধ্যম কর্মী, আমি একজন গণমাধ্যম কর্মী, এবং যেখানে কথা বলছি এটিও একটি গণমাধ্যম প্রতিষ্ঠান। গণমাধ্যমের সুরক্ষায় সরকার কি করছে বা কি দেখছেন? বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অত্যন্ত স্বাধীন।
যেখানে গত ফেসিবাদের আমলে যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত গণমাধ্যম কর্মীরা তারা এখনো বহাল তবিয়তে, তাদেরকে সরকার কোনো নতুনভাবে মামলা মোকদ্দমা জেল জুলুম কোনো ডিস্টার্ব করে নাই। এ থেকে বোঝা যায় গণমাধ্যম অত্যন্ত স্বাধীন, এর চেয়ে স্বাধীন অতীতে কখনো ছিল না। এবং গণমাধ্যমের উন্নয়নে সরকার যে প্রতিশ্রুতি অঙ্গীকার নির্বাচন ইশতেহারে ব্যয় করেছে, গণমাধ্যমের যে স্বাধীনতা মর্যাদা রক্ষা করবে, গণমাধ্যমের স্বাধীনতা মর্যাদা বা সার্থকতা উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, গণমাধ্যম কর্মীদের প্রধান দায়িত্ব। গণমাধ্যম কর্মীদেরকে গুজব রটানা থেকে, অপতথ্য প্রচার থেকে নিজেকে সংযত রাখতে হবে। এখনও যে স্বৈরাচারের দোসররা বিভিন্ন গণমাধ্যমগুলো দখল করে আছে, আপনি দেখবেন বিভিন্ন অনলাইন টিভি পত্রিকা এখনও সরকার বিরোধী ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার এগুলো কোনো কর্ণপাত করছে না, কোনো ডমিনেট করছে না। এবং যে অতীতের যে আইসিটি মামলা, এটা সরকার বলেছে যেটা কণ্ঠরোধ করার দ্বারা প্রয়োজনে এটা বাতিল করবে অথবা সংশোধন করবে। এ থেকেই বুঝে যায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যে 31 দফায় যে রাষ্ট্র মেরামতের কথা বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তাই গণমাধ্যমকে উনি মেরামতের পরিকল্পনা গ্রহণ করেছেন। এটাই উনার 31 দফা এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে নির্বাচন ইশতেহার যে অঙ্গীকার, এটা উনি পালন করছেন যথার্থভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে আজকের আলোচনার জন্য জনাব ইফতেখার মনির এবং জনাব আলমগীর, আপনাদের অসংখ্য ধন্যবাদ। একেবারে আমি সুপ্রিয় দর্শক, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আমরা দুজন আলোচকের কাছ থেকে জানলাম যে সরকার নির্বাচন ইশতেহারে যে অঙ্গীকার করেছে সেগুলো শুধু কথার কথা নয়, অলরেডি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। এবং আমরা শুধুমাত্র আশা করব জনগণের সম্পৃক্ততায় এই অঙ্গীকার বাস্তবায়ন হবে এবং এই দেশ এগিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।